নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে নাকশি চোখ রাখছি খবরে। আগামী প্রজন্মকে বই পাঠে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার থেকে শুরু হলো 43তম আগরতলা বই মেলা। এদিন বিকেল 5:30টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী প্রজন্মকে বই পাঠে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করে এক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে বলে এই দিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের উচিত যে যারা নেক্সট জেনারেশন তাদেরকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার, আমাদের গার্জিয়ানদের উচিত তাদেরকে যাতে বই পড়ে সেই ব্যবস্থাটা যেন করা হয়। এবং আমি আশা করি যে এইবারের যে বই মেলা সেটা একটা আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হবে এবং মেধা ও মননের যে সমৃদ্ধ এই আজকের এই বইমেলা সেটা হয়ে উঠুক, সেই আশা আমি করব। এবারে বইমেলা আগরতলা কেন্দ্রস্থলে করার দাবি থাকলেও সব দিক বিবেচনা করে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে তা আয়োজিত করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে 43তম আগরতলা বইমেলা সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবার যখন আমরা বইমেলার কোথায় আয়োজন হবে, যাদেরকে নিয়ে আমরা বসেছিলাম, অনেকে অনেক দাবি করেছিল যে আগরতলা শহরের মধ্যে যদি সেটা করা যায়, তা আমরা অনেক চিন্তা ভাবনা করার পর বলা হলো যে না, এখানেই বইমেলাটা হবে, কারণ এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং মানুষের আসা যাওয়ার জন্য এখানে গাড়িও দেওয়া হচ্ছে এবং বিনা পয়সায় যাতে আসতে পারে আগরতলা বিভিন্ন জায়গার থেকে, সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। বিশ্ব শান্তির থিমকে সামনে রেখে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো 43তম আগরতলা বইমেলা। 13 দিন ব্যাপী আগরতলা বইমেলা চলবে 14 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বইমেলা চলবে দুপুর 2:30 থেকে রাত 9টা পর্যন্ত। ছুটির দিনগুলিতে বইমেলা শুরু হবে দুপুর 2টায়, মেলা চলবে রাত 9:30 পর্যন্ত। ত্রিপুরার স্থানীয় প্রকাশক এবং বিক্রেতাদের পাশাপাশি দিল্লি, পশ্চিমবঙ্গ এবং গৌহাটির মোটামুটি 150টি স্টল রয়েছে এবারে 43তম আগরতলা বইমেলায়। একটি জাতির মেধা ও মননের আতুর ঘর হলো বই। একই সাথে একটি রাষ্ট্রের সকল মেধার সংগ্রহশালা হলো এই লাইব্রেরি। কিন্তু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে লাইব্রেরিতে গিয়ে বই পড়া ও বই সংগ্রহ করার ইচ্ছে ও সুযোগ সম্ভব হয়ে ওঠে না অনেকেরই পক্ষেই। তাই সময়ের সাথে সাথে মানুষের প্রয়োজনে এই সংগ্রহশালাকে মেলার মধ্য দিয়ে প্রদর্শন ও প্রচার করা হয়ে থাকে, আর সেখানেই নিজের স্বকীয়তা আলাদাভাবে তুলে ধরে বইমেলা। 1981 সালে যে বইমেলা হামাগুড়ি দিয়েছিল গুটি গুটি পায়ে, সময়ের পরিবর্তনে তা আজ পেয়েছে 43 বছরের পূর্ণতা। শৈশব পেরিয়ে কৈশোর এবং শেষে যৌবন অতিক্রম করে আগরতলা বইমেলা আজ বার্ধক্যের পথে, কিন্তু তারপরেও চির নতুনই হয়ে থাকবে আগরতলা বইমেলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার বড়খোল এই রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর ও আরাধনা সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার 27তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। 2রা জানুয়ারি থেকে আগামী 6 জানুয়ারি পর্যন্ত আরাধনা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। দীর্ঘ 25 বছর আরাধনা সাংস্কৃতিক সংস্থা নিজস্ব উদ্যোগে সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীর আয়োজন করত, কিন্তু 2021 সাল থেকে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর ও আরাধনা সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে মেলা ও প্রদর্শনী আয়োজিত হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের উন্নয়ন ঊর্ধ্বমুখী, তাই গোটা রাজ্যের সঙ্গে কদমতলা ব্লক এলাকায়ও রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়ন হচ্ছে। কদমতলা সামাজিক হাসপাতালের জন্য বহু কোটি টাকা ব্যয়ে নতুন দালান ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। নতুন বিল্ডিং হওয়া চাই, তখনকার সময় প্রপোজাল যায়, আজ একটা নতুন বিল্ডিং এর স্যাংশন এসছে, বড় হসপিটাল বিল্ডিং তৈরি হবে এবং এখানকার সেই স্বাস্থ্য পরিষেবারও উন্নয়ন ঘটবে। যাই হোক, অনেকগুলো কাজ ইতিমধ্যে আমাদের কদমতলা আরডি ব্লকে শুরু হয়েছে, গোটা রাজ্যে কাজ হচ্ছে। আপনারা দেখুন রাস্তা, এই রাস্তাটার মধ্যে কাজটা বন্ধ ছিল, আবার পুনরায় শুরু হয়েছে। এই রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কদমতলা থেকে আগরতলা যেতে হয়তো 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। কৈলাসহর থেকে আমি প্রতিদিন প্রায় যাতায়াত করি আগরতলাতে, 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট সময় লাগে। কৈলাসহরে পর্যটন ক্ষেত্র 59 তীর্থস্থানকে আকর্ষণীয় করে গড়ে তুলতে রাজ্য সরকারের পক্ষ থেকে 60 কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলে
জানিয়েছেন তিনি। এছাড়াও কৈলাসহরে 200 কোটি টাকা ব্যয়ে বাঁশ শিল্প কেন্দ্র স্থাপন করা হবে বলেও এদিন ঘোষণা দেন মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের যুব সম্প্রদায়কে নেশার হাত থেকে রক্ষা করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাজ্যব্যাপী নেশামুক্তি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে প্রতিটি নেশামুক্তি কেন্দ্রের জন্য 15 কোটি টাকা ব্যয় করা হবে এবং বিশ্রামগঞ্জেও 200 কোটি টাকা ব্যয়ে নেশা মুক্তি কেন্দ্রের কাজ এই অর্থ বছরে শুরু হবে বলে জানিয়েছেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আমাদের রাজ্যে নেশা মুক্তি আন্দোলন শুরু হোক আমাদের যুবদের থেকে, আমাদের গ্রামীণ এলাকার মানুষের কাছ থেকে, সকলে মিলে যেন আমরা একটা নেশা মুক্ত সমাজ নির্মাণ করতে চাই। আমাদের সরকার তো দেখুন কাজ করবে। ইতিমধ্যে আমাদের সরকার প্রায় 200 কোটি টাকার একটা নেশা মুক্তি কেন্দ্র স্থাপন করছে বিশ্রামগঞ্জে, এবং প্রত্যেকটা জেলাতেও একটা নেশা মুক্তি কেন্দ্র প্রায় 15 কোটি টাকা করে খরচা করে 50 বেডের নেশা মুক্তি হসপিটাল স্থাপন করছে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে সেগুলো কাজ শুরু হবে। রাজ্যে সার্বিক উন্নয়নমূলক কাজ শুধু শহরে সীমাবদ্ধ নয়, বিভিন্ন জেলাগুলির উন্নয়নের জন্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। তপশিলি অংশের উন্নয়নে বিশেষভাবে সচেষ্ট রয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে তপশিলি অংশের ছাত্রছাত্রীদের জন্য মোট 52টি ছাত্রাবাস রয়েছে রাজ্যে, যেখানে রয়েছে প্রায় 7,000-এর মতো ছাত্রছাত্রী। এক্ষেত্রে তাদের স্টাইপেন্ড বাবদ এখনো পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 10 কোটি টাকা। অদ্বৈত বন্দ্যোপাধ্যায়ের 111তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তপশিলি ছাত্রছাত্রীদের শিক্ষায় উন্নয়নের জন্য প্রাক প্রাথমিক বৃত্তি দেওয়া হয়েছে মোট 1,25,000 ছাত্রছাত্রীকে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া তপশিলি জাতি উন্নয়ন নিগমের মধ্য দিয়ে প্রায় 60 কোটি টাকা দেওয়া হয়েছে তপশিলি জাতি শ্রেণীভুক্ত বেনিফিশিয়ারিদের মধ্যে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত এই তপশিলি জাতি ছাত্রীর যে নিবাস হোস্টেল ত্রিপুরাতে প্রায় 52টার মতো আছে। শুধু তাই নয়, এই ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 6,000-এর উপরে আছে, এখানে প্রায় 7,000 ধরুন, এবং তাদেরকে বৃত্তি স্টাইপেন্ড দেওয়া হয় এবং প্রায় 10 কোটি টাকার মতো তাদেরকে স্টাইপেন্ড এখন অবধি দেওয়া হয়েছে। 36টি ছাত্রছাত্রী নিবাস, সেটাকে মেরামতের জন্য যে অর্থ দেওয়া হয়েছে প্রায় 7 কোটি, ধরুন প্রায় 8 কোটি টাকার মতো এখন অবধি দেওয়া হয়েছে। 32টি ছাত্রছাত্রী নিবাসে আসবাবপত্র থেকে আরম্ভ করে যা বাসনপত্র, সেগুলোর জন্য প্রায় 3 কোটি টাকার মতো খরচ করা হয়েছে। এখানে অলরেডি বলা হয়েছে, তবু আমি বলছি, প্রাক মাধ্যমিক বৃত্তি, এটা আমাদের স্টেটেরই প্রকল্প। সেখানে এখন পর্যন্ত প্রায় 1,25,000-এর উপরে যারা তপশিল জাতিভুক্ত ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য প্রায় 6 কোটি টাকার মতো খরচা করা হয়েছে। প্রাক প্রাথমিক বৃত্তি, যেটা কেন্দ্র এবং রাজ্যের, মানে 90% কেন্দ্রের এবং ত্রিপুরা সরকারের 10, অর্থাৎ 10%। তো নবম ও দশম শ্রেণীর এখন পর্যন্ত 45,000-এর উপর ছাত্রছাত্রীদের এই বৃত্তি দেওয়া হয়েছে, তার পরিমাণ 11 কোটি টাকার উপর। চট্টগ্রাম আদালতে জামিন পেলেন না প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে ছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পর এক সাজাপ্রাপ্ত যোগীকে মুক্তি দেওয়া হয়েছে বিগত দিনে, তবে হিন্দু সন্ন্যাসীকে জামিন দেওয়া হলো না। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হয় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির মামলায় কোনো আইনজীবী সওয়াল করতে পারেনি তাঁর হয়ে, তবে তেমনটা হয়নি বৃহস্পতিবার। এমনকি রিপোর্ট অনুযায়ী চিন্ময় কৃষ্ণের আইনজীবী জানান শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে শুনানি। তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে আদালতে ছিল বিশৃঙ্খলা। অর্ডারটা কাইন্ডলি একটু বলে দেন। আদালত এই অর্ডারটা দিল যে যেহেতু মামলাটা এখনো ইনভেস্টিগেশনে আছে, এমত অবস্থায় যেহেতু ইনভেস্টিগেশন রিপোর্ট আছে না, যেহেতু রাষ্ট্রপতির অপরাধ, ওনার বিরুদ্ধে রাষ্ট্রপতির ধারা আছে, ধারাটা ধারাটা হচ্ছে নন ভ্যালিবল ধারা। এমন অবস্থায় যেহেতু কোনো রিপোর্ট আসে নাই, মামলা ইনভেস্টিগেশন আছে, মামলার জামিন শুনানি অন্তে রিজেক্ট করেছেন আদালত। এদিকে আদালতের তরফ থেকে পর্যবেক্ষণ করা হয় যে মামলায় চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেফতার হয়েছেন তাতে রয়েছে যাবজ্জীবনের সাজার বিধান। চট্টগ্রামের আদালতে জামিনের শুনানিতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের 11 জন আইনজীবীর একটি দল সওয়াল করেন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে।
এর আগের দিন রবীন্দ্র ঘোষ চট্টগ্রামে গিয়ে চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করার চেষ্টা করলেও হেনস্থার শিকার হয়েছিলেন। সেই জায়গায় বৃহস্পতিবার অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে এই 11 জন আইনজীবী গিয়েছিলেন চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করতে। এর আগে চট্টগ্রামের বারের 60 জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে সাইফুল হত্যা মামলায় অভিযোগ দায়ের হয়েছিল। অনেককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে এর মধ্যে অনেকেই চট্টগ্রাম আদালতে স্বাভাবিকভাবে প্র্যাকটিস করছেন। তবে সাহস করে চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়তে সম্মত হননি কেউ। অভিযোগে আইনজীবীদেরও দেওয়া হয়েছিল হুমকি, যদিও বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অস্বীকার করা হয়েছিল সেই অভিযোগ। গত বছর 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে সরকার। এই মামলায় আরো 18 জনকে আসামি করা হয়। 22 নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরো একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর গ্রেফতার করা হয় ঢাকায়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে ওই দিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীদের। এ সময় আদালত চত্বরের বাইরে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে অভাব রয়েছে শিক্ষকের। অনেক বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক বা শিক্ষিকা। এই নিয়ে কথা হয়েছে অর্থমন্ত্রীর সঙ্গে। বৃহস্পতিবার রমেশ ইংরেজি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 75তম বর্ষপূর্তির অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট নিরসনে এবার বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার উদয়পুরে রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 75তম বর্ষপূর্তি অনুষ্ঠানে পৌরোহিত্য করতে গিয়ে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং প্রধান শিক্ষকের অভাব রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা জানি টিচারের একটা বিরাট সমস্যা আছে। সেখানে আমরা এর মধ্যেও আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলেছি, আমার ফিনান্স মিনিস্টারের সাথে কথা বলেছি। কারণ একটা বিরাট গ্যাপ আমাদের ত্রিপুরাতে এখন শিক্ষকের একটা গ্যাপ চলছে। বিভিন্ন জায়গার থেকে বলছেন যে শিক্ষক দিতে হবে, অনেক জায়গায় হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের অভাব আছে। তো আমি নিশ্চিত যে আগামী দিনে আমরাও যেহেতু স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি, সেইগুলো আমরা উই ক্যান ওভারকাম। এখানে আরেকটা বিষয় আমরা জোর দিচ্ছি যে গুণগত শিক্ষা এবং শিক্ষণ যে প্রক্রিয়া সেটাকে যাতে আরো বেটার থেকে বেস্ট করা যায় সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। বিদ্যালয় শিক্ষায় ছাত্রীদের উৎসাহ প্রদানের ক্ষেত্রে এখনো পর্যন্ত মোট 1,30,000 ছাত্রীকে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা বাইসাইকেল দিচ্ছি যাতে মেয়েরা পড়াশোনার দিকে আগ্রহী হয়, এবং একটা বাইসাইকেল কিন্তু একটা সাংঘাতিক বিষয়। এটা কিন্তু ছোটোখাটো বিষয় নয় যে আমি যখন দেখি, যখন গাড়ি দিয়ে আমি যাই, বেশিরভাগই আমি রাস্তায় চলি, যখন দেখি আমাদের মেয়েরা ওরা সাইকেল করে স্কুলে যাচ্ছে, কত ভালো লাগে দেখতে। তো সেটা আমরা এই সরকার আমরা করছি। এখন পর্যন্ত প্রায় 1,30,000 ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়েছে। এর মধ্যে গুণগত শিক্ষার মান উন্নয়নে 2019 সালে রাজ্যে কার্যকর করা হয় এনসিইআরটির পাঠ্যক্রম। এক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য রয়েছে মোট 4টি ডায়েট কলেজ। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে রয়েছে নিপুণ ত্রিপুরা প্রকল্প। এছাড়া রাজ্যের 854টি বিদ্যালয়ের ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্মার্ট ক্লাস বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিজেপির শাসনকালে খুন হয়েছেন 28 জন কমরেড, অথচ ঘটনাগুলোর নেই কোনো বিচার। বৃহস্পতিবার টাউন হলে আয়োজিত কনভেনশনে এই অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন ডক্টর বি আর আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আয়োজিত হয় এই কনভেনশন। সরকার স্বাস্থ্য সেবা এবং শিক্ষার মতো মৌলিক সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে বলেও এদিন অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুধু তাই নয়, উচ্চ মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির বিষয় নিয়েও সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। এই আন্দোলনকে দাবিয়ে রাখবার জন্য
এই যে সরকারটা ফেসিস্টসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে, নানা কায়দায় আক্রমণ সংঘটিত করছে, শুধু অফিস পুরাচ্ছে, গাড়ি পুরাচ্ছে, ঘটনা তারা খুনিতে শুরু করেছিল, প্রায় 27 থেকে 28 জন কমপ্লিটকে খুন করে ফেললো। তারপরে যখন বুঝতে পারলো যে এইভাবে খুন করলে এটার সংখ্যা যখন রাজ্যের বাইরে যাবে তাহলে অসুবিধায় পড়ে যাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিধ্বংসী আগুনে অল্পের জন্য রক্ষা পেল বিলোনিয়া ভেতর বাজার। দমকল বাহিনী ও এলাকাবাসী তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ 5 থেকে 6 লক্ষ টাকা হবে বলে স্থানীয় সূত্রের খবর। ভেতর বাজারের স্বর্গীয় নিমাই সাহার পুরনো মিষ্টির দোকানের কারখানায় মিষ্টি তৈরি করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন ধরে আগুনের সূত্রপাত বলে জানা যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটায় দোকানে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ফলে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দোকানের মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে। কি হয়েছে দাদা ঘটনাটা? হঠাৎ করে বেশি দোকান তো কাজ চলছে, কারিগর কাজ করে, অর্ডারে মাল আছে বানাতে আছে, হঠাৎ করে নতুন গ্যাস সব কিছু নতুন, হঠাৎ করে ওয়াশার বাস করে হঠাৎ করে আগুন জ্বলে এসছে, যেমন বিভৎস অবস্থা। আর যারা তাদের কন্ট্রোল করার মতো, এরা কারিগর মানুষ কি বুঝে, এরা বুঝি যেমন হঠাৎ করে পুরা ঘর আগুন সব মানে। আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিয়ে নানা অভিযোগ করছেন রোগী সহ তাদের আত্মীয়রা। এমনকি হাসপাতাল থেকে রোগীদের জন্য কোনো রকমের ওষুধ দেওয়া হয় না বলেও অভিযোগ রোগীদের। আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মীদের পরিষেবা নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা শাসকের নিকট অভিযোগ জানানো হয়েছিল। বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা ডাক্তার স্বস্তি রঞ্জন সাহা নিজের মর্জি মাফিক হাসপাতালে রোগী পরিষেবা দিচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর। হাসপাতালে দায়িত্বে থাকা ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মীদের রোগী ও তাদের পরিবারের লোকজনদের প্রতি দুর্ব্যবহারেও অভিযোগ করছেন রোগী সহ তাদের আত্মীয় স্বজনরা। পরিষেবা মানে হাসপাতালের পরিষেবা কেমন, ভালো না খারাপ আগের থেকে? আমরা তো তাদেরটা খারাপ। এমনকি হাসপাতালে দায়িত্বরত ফার্মাসিস্ট নিবাস ভৌমিকের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ এলাকাবাসীর। এলাকার কাউন্সিলরের ভাই হওয়ার সুবাদে তিনি ইচ্ছে মতো ডিউটি করেন এবং ছুটিও নেন, ফলে হাসপাতালে আসা রোগীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন রোগী সহ এলাকাবাসী। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য কোনো ধরনের ওষুধ সরবরাহ করা হয় না বলেও অভিযোগ রোগীদের, ফলে বাধ্য হয়ে তাদের চড়া দামে বাইরে থেকে ওষুধ কিনতে হয় বলেও অভিযোগ করেছেন রোগীর আত্মীয়রা। আমরা ওষুধ কিনে না দিলে আমরা দিব, নাহলে দিত না। রুগী সারাদিন শীত করে ভরা যাবো, সারাদিন এনে দিন খেতে থাকবো। রুগীটা লয়ে সকালকার ঠিক আছে, সকালকার ওষুধ নাই, রাইট করে আইসি, ওষুধ লিখে দিচ্ছে, আমরা ইন্ডাকশন এনেছি। ততক্ষণে ভালো হয়েছে, রুগীটা তো দেখলো, দেখানোর দরকার তারা। রাজ্যের গরিব শ্রেণীর লোকেদের জন্য সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা করা হলেও প্রকৃত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগী সহ এলাকাবাসী। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বারবার দাবি জানানোর পরও কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়নি। স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবার উন্নতির জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর সদর্থক ভূমিকা গ্রহণ করবেন বলে আশাবাদী এলাকার লোকজন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ডিসেম্বরে 2024-এ দেশে জিএসটি সংগ্রহ বেড়েছে 7.3%। এক্ষেত্রে ত্রিপুরা জিএসটি সংগ্রহ বেড়েছে প্রায় 5%। ডিসেম্বর 2024-এ জিএসটি সংগ্রহ 7.3% বেড়ে 1.77 লক্ষ কোটি টাকাতে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ঘরোয়া এবং রপ্তানি পরিশোধ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ডিসেম্বরে জিএসটি সংগ্রহ 7.3% বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে জানিয়েছে সরকার। এ সময় কেন্দ্রীয় জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল 32,836 কোটি টাকা। রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল 40,499 কোটি টাকা এবং সম্মিলিত জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল 47,783 কোটি টাকা। তাছাড়া সেস সংগ্রহ হয়েছে 11,471 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে 2023 ডিসেম্বরের তুলনায় 2024 ডিসেম্বরে রেজিস্ট্রি সংগ্রহ 5% বাড়ল ত্রিপুরার। পরিসংখ্যান অনুসারে গোটা দেশে সর্বমোট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি রাজস্ব সংগ্রহের পরিমাণ 7.3% বৃদ্ধি পেয়ে গত ডিসেম্বর মাসে দাঁড়িয়েছে 1,77,000 কোটি টাকা। এক বছর আগে একই মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল 1,65,000
৬৩,০০০ কোটি টাকা। পর্যালোচনাধীন ওই মাসে ঘরোয়া লেনদেন থেকে সংগৃহীত রাজস্বের পরিমাণ ৮.৪% থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.৮২ লক্ষ কোটি টাকা। একই সময়ে রপ্তানির উপর আরোপিত কর 4% বেড়ে সংগ্রহিত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪,২৬৮ কোটি টাকা। গত নভেম্বর মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল বার্ষিক ৮.৫%, প্রবৃদ্ধির হারে ১.৮২ লক্ষ কোটি টাকা। তবে সর্বোচ্চ জিএসটি সংগ্রহিত হয়েছে গত বছরের এপ্রিল মাসে, যা প্রায় 2.10 লক্ষ কোটি টাকার বেশি। ওই মাসে পরিশোধ করা হয়েছিল 22,490 কোটি টাকা। এক বছর আগের সময়কালের সঙ্গে তুলনা করলে যা ৩১% বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে। পরিশোধ করা অর্থ অ্যাডজাস্ট করার পর দেখা গেছে জিএসটি সংগ্রহিত হয়েছে ১,৫৪,০০০ কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেসরকারি মেডিকেল কলেজগুলো আর ফি আদায় করতে পারবে না নিজের ইচ্ছে মতো। বেসরকারি মেডিকেল কলেজের ফি নির্ধারণের জন্য এবার কমিটি গঠন করল রাজ্য সরকার। বেসরকারি মেডিকেল কলেজগুলির ফি পরিকাঠামোতে এবার লাগাম টানার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বেসরকারি মেডিকেল কলেজগুলি এবার থেকে খুশি মতো আর ফি আদায় করতে পারবে না পড়ুয়াদের কাছ থেকে। বেসরকারি মেডিকেল কলেজগুলিতে বিভিন্ন কোর্সে ভর্তির ক্ষেত্রে ফি পরিকাঠামোর উপর রীতিমতো হ্রাস টেনে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনেই সব বেসরকারি মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার কেমন হবে তা নির্ধারণ করার জন্য কমিটি গঠন করল রাজ্য সরকারও। ত্রিপুরা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাসকে চেয়ারম্যান করে গঠিত হয়েছে এই কমিটি। 5 সদস্যের এই কমিটিতে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডক্টর অনুপ কুমার বর্মন, অবসরপ্রাপ্ত আইপিএস বি.কে রায় এবং চেয়ারপারসন মনোনীত সদস্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রতন কুমার দাস। এবার থেকে বেসরকারি মেডিকেল কলেজের ফি নির্ধারণ করবেন 5 সদস্য এই কমিটি। যাবতীয় সমস্ত ব্যবস্থাপত্র খতিয়ে দেখে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। কলেজ পরিচালনা কমিটি এবং পড়ুয়া দুপক্ষের কথা মাথায় রেখেই স্থির করা হবে ফি স্ট্রাকচার। তাতে রাজ্যের মেডিকেল কলেজে বিভিন্ন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়ারা উপকৃত হবেন, এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট অভিভাবকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন বছরের প্রথম দিনেই রাজ্য সরকার এই কমিটি গঠন করেছে। এক বিজ্ঞপ্তিতে এই কমিটির গঠনের কথা জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর রয়েছে সচিব কিরণ কুমার গীতে। তিনি নিজেও এই কমিটির সদস্য সচিব। উল্লেখ করা যেতে পারে, গোটা দেশে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস সহ অন্যান্য কোর্সে ভর্তির মধ্যবিত্তদের নাগালের বাইরে 5 বছরে প্রায় 1 কোটি কিংবা তার চেয়েও বেশি টাকা দিতে হয় পড়ুয়াদের। ফলে মেধা থাকলেও টাকার অভাবে অনেকেই মেডিকেল নিয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার কমিটি গঠন করার পর অন্তত এ রাজ্যে এমবিবিএস সহ বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে ফি কিছুটা কমবে বলে প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো, অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। জীবনদায়ী ওষুধের মূল্য হ্রাস করার দাবি জানালো সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন বা সিআরইউ। বুধবার সিআরইউ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোডের বিরোধিতাও করে সিআরইউ। সেলস রিপ্রেজেন্টেটিভদের 24 ঘন্টা নজরদারির মধ্যে রাখা হয়েছে, যা শ্রম দাসত্ব বলেও অভিযোগ করে সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন।
একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওষুধের দাম কমানো, এটা শুধুমাত্র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিংবা সেলস রিপ্রেজেন্টেটিভদের দাবি নয়, এটা সমস্ত অংশের মানুষের দাবি যে ওষুধের দাম কমাতে হবে। ওষুধ নিত্য প্রয়োজনীয়, জীবন ধারণের জন্য ওষুধ প্রয়োজন, বয়স্ক মানুষদের ওষুধ প্রয়োজন, কিন্তু আজকে আমরা আয়ুষ্মান কার্ডে অনেক ওষুধ পাওয়া যায় না, রোগীদের এই অভিযোগ খারিজ করল রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ নেই বলে দাবি করেন জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। এদিনের সাংবাদিক সম্মেলনে হাসপাতালের হৃদরোগ বিভাগের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন আগরতলা সরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই যে কথাটা ওষুধ পায় না, এই কথাটা আপনাদের কাছ থেকে ছাড়া আর কয়েকজন মানুষের ইয়ের থেকে ছাড়া আজ পর্যন্ত আমি রোগীর থেকে কোনো রিটেন কমপ্লেন আজ পর্যন্ত আমি পাইনি। যে কেউ ওষুধটা যিনি পান না, ওনারই তো দরকার একটা রিটেন কমপ্লেন করে আমাকে জানানো যে আমি এই ওষুধটা এখান থেকে পাইনি। এত বছরের মধ্যে আজ পর্যন্ত একটা। ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর স্মৃতিচারণে বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্বরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর স্মৃতিচারণে তার কর্মজীবন ও রাজনৈতিক জীবন সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন কংগ্রেস নেতৃত্বরা। ভারতবর্ষের জনগণের প্রতি প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর অবদান অনস্বীকার্য। ভারতের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী থাকাকালীন সময় থেকেই তিনি ভারতবর্ষের অর্থনীতিতে বিরাট পরিবর্তন এনেছিলেন। প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর উদার অর্থনীতির জন্য ভারতবর্ষের দরিদ্র শ্রেণীর মানুষ যথেষ্ট উপকৃত হয়েছেন। সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ভারতবর্ষের গরিব অংশের মানুষ থেকে শুরু করে সরকার পরিচালনা করার ক্ষেত্রে বা ওনার যে প্রশাসনিক দূরদর্শিতা, ভারতবর্ষের উন্নতি প্রগতিতে বিশ্বের একটা অর্থনৈতিক চরম বিপর্যয়ের সময়ে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে তার মেরুদণ্ডকে সোজা রেখে দেশের সমস্ত অংশের মানুষকে নিয়ে বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে শুক্রবার অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করার সম্ভাবনা জিয়ে রাখতে গেলে ভারতকে জিততেই হবে এই ডু অর ডাই ম্যাচে। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে গেলে এই টেস্ট হারলে চলবে না ভারতের, জিততেই হবে এই ডু অর ডাই ম্যাচ। এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাওয়া যাবে না বাংলার পেসার আকাশদীপকে। খবরটি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। পিচ থেকে প্রথম একাদশ বাছার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ভারতের কোচ গৌতম গম্ভীর। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ভারত অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট ম্যাচটি শুরু হবার নির্ধারিত সময় হলেও ভারতীয় সময় অনুযায়ী ভোর 5টায়। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে নিজেদের মধ্যে লড়াইয়ে নেমেছে মোট 111 বার। ভারত জিতেছে 33টি টেস্ট, অস্ট্রেলিয়া জিতেছে 47টি টেস্ট। দু দলের 30টি টেস্ট ম্যাচ ড্র হয় এবং টাই হয় 1টি টেস্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।